কিন্তু এখন রেজাল্টের চিন্তা কিন্তু তুমি তার জন্যই করছো, তাকে পাবে বলে। তূর্ণা চুপ করে গেল। আসলেই সে তার জন্যই করেছে। নীতি ওর হাত মুঠোয় নিয়ে বলল, তোমার দিক থেকে তুমি সত্যি তাকে ভালোবাসো, কিন্তু সে বাসে না তূর্ণা। তূর্ণা অবাক হয়ে তাকালো। তুমি তার মন মতো ফলাফল পেয়ে যদি তাকে পেয়েও যাও, তবুও সে তোমাকে ভালোবাসবে না। ভালোবাসা জোর করে পাওয়া যায় না। উনি কেবল তোমার পড়াশোনা ঠিক রাখতে এসব করেছেন। তোমার কথা শুনে আমার তাই মনে হলো। তূর্ণা নিশ্চুপ। তূর্ণা, বুঝে গেছি আমি, এই কারণেই তোমার কাছে আসা। ধন্যবাদ। বলে সে চলে গেল। নীতি ওর যাওয়ার পানে তাকিয়ে রইল। ও যা বলল তার এক বর্ণ ভুল নয় যে। তূর্ণা বের হওয়ার কিছুক্ষণ পরেই নাহিয়ান ভিতরে এলো। চলো। কোথায়? ছাদে। ছাদের নাম শুনতেই নাক কুচকে নিল নীতি। ওইসব নিরামিষ মার্কা ছাদে যাই না আমি। নাহিয়ান ভ্রু কুচকে তাকিয়ে বলল, নিরামিষ মার্কা ছাদ আবার কি? ওই যে আপনার ফাঁকা ছাদ। আমি আমিষ মার্কা আছি, ওতেই চলবে। ছাদ নিরামিষ থাকুক, এখন চলো। নীতিকে কিছু বলতে না দিয়ে টেনে নিয়ে চলল সে। সবার আড়ালে ছাদে আসলো তারা। ছাদে আসতেই চমকে উঠল নীতি। চারপাশে ফুলের টব দিয়ে সুন্দর করে সাজানো গোছানো দেখে নাহিয়ানের দিকে তাকালো সে। নাহিয়ান হেসে বলল, তাহসিন বলেছিল কোনো একজনের আমার বাড়ির ছাদ পছন্দ নয়। নীতির মনে পড়ল সেই যে ছাদ নিয়ে তাহসিনের সাথে আলোচনা করেছিল। হাসল নীতি। আপনার তো পছন্দ ছিল না এসব। ছিল না, তবে ভাবলাম হলে মন্দ হবে না। যতই হোক প্রিয়র প্রিয় বলে কথা। নীতি তাকিয়ে রইল নাহিয়ানের দিকে। শুরু থেকেই মানুষটা ওর সব চাওয়াকে প্রাধান্য দিয়েই যাচ্ছে। এই মানুষটা ওর ভাগ্যে ছিল, ভাবতেই ওর মন ভরে উঠছে। আশেপাশে চোখ বুলালো সে। মনের মতো পরিবেশ এখন। ভালো লেগেছে? ভীষণ। কতটা? যতটা আপনাকে লাগে। নাহিয়ানের মুখে হাসি ফুটল। অতঃপর দুজনে মিলে কিছুটা সময় কাটালো। আরহামদের বাসায় বসে আছে তূর্ণা আর তার মা। তূর্ণার রেজাল্ট বেরিয়েছে আর তার সব বিষয়ে A+ এসেছে। তূর্ণার মা এতটা আশা করেননি, তাই খুশি হয়ে মিষ্টি নিয়ে হাজির আরহামের বাসায়। তূর্ণা আর আরহামের মা গল্প করছেন। এই ফাঁকে তূর্ণা আরহামের রুমে গেল। ল্যাপটপে কাজ করছিল আরহাম। আসবো ভাইয়া? তূর্ণাকে দেখে অবাক হলো আরহাম। HSC এর পর আর যায়নি সে। বেশ অনেকটা সময় দেখা হয়নি তাদের, আর না কোনো কথা। তূর্ণাকে এক পলক দেখে নিল আরহাম। মেয়েটা কেমন শুকিয়ে গিয়েছে। বড় কথা, সব সময় মুখে মেকআপ আর টপস টি-শার্ট পরে ঘুরে বেড়ানো মেয়েটিকে কামিজ আর মাথায় ওড়না দিতে দেখে চমকিয়েছে। যদিও আগের পোশাকেও সে যথেষ্ট শালীন ছিল, তবুও এই তূর্ণাকে ভিন্ন লাগলো তার। ভাইয়া। হ্যাঁ এসো। তূর্ণা ভিতরে আসতেই আরহাম ওকে বিছানায় বসতে বলল। বিছানায় বসে তূর্ণা আরহামের রুম দেখতে লাগলো। হঠাৎ আসলে যে? তূর্ণা তাকালো আরহামের দিকে, হেসে বলল, আজকে কি জানেন তো? আরহাম ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কি? আমার রেজাল্ট। ও হ্যাঁ, তো কি খবর? আপনি যারা শর্ত দিয়েছিলেন তাই পেয়েছি। আরহাম হক চকালো। মুখের হাসি মিলিয়ে গেল তার। সে মোটেও এতটা আশা করেনি। তূর্ণা বুঝতে পেরে তার ছেলের হাসি হাসলো। আপনার শর্ত আমি পূরণ করেছি ভাইয়া। আরহাম মেঝের দিকে দৃষ্টি রাখলো। তূর্ণা পুনরায় হাসলো। ভয় পাবেন না, আপনাকে চাইবো না আমি। আরহাম চমকালো। তূর্ণার দিকে তাকাতেই সে বলল, ভালোবাসা জোর করে হয় না। জানেন, যখন প্রথম আপনাকে দেখেছিলাম তখন ভাবতাম লোকটা এত গম্ভীর কেন। ক্রাশ খেয়েছিলাম, তবে আপনার গম্ভীরতার জন্য আর তেমন ট্রাই করিনি। অথচ ভাগ্যের কারণে আপনি আমার টিচার হলেন। চেয়েছিলাম এমন কিছু করব যেন আপনি আর আমায় পড়াতে না আসেন, কিন্তু হুট করেই আপনার হাসির মায়ায় পড়েছিলাম। প্রথম প্রথম এসব বুঝিনি। সারা দিন এই ছেলে ওই ছেলের প্রতি ক্রাশ খেয়ে খেয়ে ভালোবাসার আসলে কি ভুলে গিয়েছিলাম। অথচ সেদিন আপনি আমাকে যেসব কথা বোঝালেন, সেগুলো বোঝার সাথে সাথেই আপনার প্রতি সম্মান বাড়লো। ধীরে ধীরে নিজের পড়াশোনা নিয়ে সিরিয়াস হলাম। আপনার সাথে কথা বলতে ভালো লাগতো, তাই পড়ার বাহানা করে মেসেজ করতাম, ফোন দিতাম।
তারপর হুট করেই একদিন আপনাকে একটা মেয়ের সাথে দেখলাম। সেদিন মনের মাঝে কীরকম ঝড় বইছিল আমি ছাড়া কেউ বোঝেনি। সেদিনই বলে ফেললাম, আপনাকে পেতে হলে কি করতে হবে। আপনি বললেনও, তাই পূরণ করলাম। কিন্তু তূর্ণা থামলো, পুনরায় হেসে বলল, কিন্তু এর কোনো মানে নেই। এটা অনেকটা জিনিস কেনার মতো হয়ে গেল, তা কিছুক্ষণ আগেই বুঝলাম। তাই আপনার চিন্তার কারণ নেই। আমি এর দাবিতে আপনাকে চাইছি না। তবে অবাক করার বিষয় কি জানেন? যে মেয়েটা সবসময় ক্রাশ নিয়ে ব্যস্ত থাকতো, সে আজ সব বাদ দিয়ে একজনকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। এগুলো বলতেই এলাম। আসি। আর ধন্যবাদ আপনাকে এত সুন্দর গাইড করার জন্য, নয়তো এত ভালো রেজাল্ট আমি করতাম না। বলেই উঠে বেরিয়ে আসলো তূর্ণা। ওখানে আরেকটু থাকলে বহু কষ্টে আটকে রাখা চোখের পানি গড়িয়ে পড়তো। ছোট থেকে তো সব পেয়েছে সে, কিছু জিনিস না হয় অপ্রাপ্তি হয়েই থাকুক। দেখতে দেখতে বিয়ের 4 মাস কেটে গেছে। রীতি আর নীতি মিলে সবার জন্য রাতের খাবার বানাচ্ছে। সোফায় বসে সালেহা রাফিনকে নিয়ে বসে আছেন। রাফিন রীতি আর সাফিনের ছেলে। সব প্রায় শেষ। সেই মুহূর্তে নাহিয়ান বাড়ি ফিরল। সারাদিন অফিস করে ক্লান্ত, ভিতরে আসতেই রান্নাঘরে চোখ গেল তার। শাড়ির আঁচল কোমরে গুজে পাক্কা গিন্নির মতো কাজ করছে নীতি। একবার ভাবলো সেদিকে যাবে, পরক্ষণে রীতি আর মাকে দেখে সিদ্ধান্ত বদলালো। মাকে সালাম দিয়ে চুপচাপ নিজের ঘরে গেল সে। সালেহা নীতিকে ডাক দিলেন, নীতি, নাহিয়ান এসেছে, দেখো ওর কি লাগবে। যা তুই, কাজ শেষ, বাকিটা আমি করতে পারবো। নীতি কথা বাড়ালো না, চুপচাপ নিজের ঘরে গেল। এটাই হয়ে আসছে 4 মাস ধরে। শুধু ওর ক্ষেত্রে না, রীতির ক্ষেত্রেও এক। 2 ছেলে বাড়ি ফিরলে সালেহা 2 বউকেও ঘরে পাঠিয়ে দেন। পুরুষ মানুষ সারাদিনের কাজ শেষে যখন বাড়ি ফিরে, তখন যদি অর্ধাঙ্গিনীরা তাদের কাছে থাকে তাহলে তারাও খুশি হয়। অর্ধাঙ্গিনী তাদের ওড়না বা শাড়ির আঁচল দিয়ে ঘরমাক্ত মুখশ্রী মুছে দিয়ে একটু যত্ন নিলেই তাদের মনে হয় তাদের সকল কষ্ট সার্থক। রুমে যেতেই দেখলো নাহিয়ান বিছানায় বসে আছে, গলারটায় লোজ করে, শার্টের কয়েকটা বোতাম খুলে ফ্যানের দিকে মুখ করে বসে আছে। নীতি এগিয়ে গেল, গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিল তার দিকে। নাহিয়ান বিনা বাক্যে খেয়ে নিল, অতঃপর দম ফেলে বলল, শীতের সময়ও ঘেমে যাচ্ছি আমি। নীতি গ্লাসটা রেখে পাশে বসে বলল, সারাদিন কাজ করলে এমনটা তো হবেই, দেখি। বলেই নাহিয়ানের মুখ নিজের দিকে ফেরালো। পরক্ষণেই শাড়ির আঁচল দিয়ে কপালে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দিয়ে বলল, হাত মুখ ধুয়ে খেতে আসুন। আজ শাড়ি পরলে যে? আপুর আমি প্ল্যান করে পড়েছি, বিয়ের আগেও এমন করতাম আমরা। নাহিয়ান হাসলো, নীতির কাঁধে মাথা রাখলো সে। তোমার রাগ হয় না? রাগ হবে কেন? এই যে সারাদিন অফিসে থাকি, আসি রাত করে, তোমাকে সময় দেওয়া হয় না এই জন্য। সময় দেন না কে বলল? এই যে কাজ থেকে অবসর হলেই ফোন দিয়ে কথা বলেন, তারপর লাঞ্চ ব্রেকে কথা বলেন, আর রাতে তো বলেনি। নাহিয়ান হাসলো, ওকে রাগাতে বলল, যাই বলো, অফিসে টুম্পাকে দেখতে দেখতে বোর হয়ে যাই। তখন যে ওকে দেখবো এই আশায় থাকি। নীতি যেন পরের কথা শুনেইনি, ছট করে জিজ্ঞেস করলো, টুম্পাকে? কলিগ। সারাদিন ওকে দেখেন কিভাবে? আমার সামনে ডেস্কেই বসে। এই জন্যই মহারাজ দেরিতে বাড়ি ফেরে। ভরকে গেল নাহিয়ান। মাথা উঠিয়ে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি বললে? অফিসে সারাদিন টুম্পাকে দেখেন, তাই বাড়ি ফেরার কথা মনে থাকে না। কে বললো? তোমার জন্যই তো বাড়ি ফিরি। বোঝা হয়ে গিয়েছে আমার। ফ্রেশ হয়ে নিচে আসুন, টুম্পার কথা মনে করতে করতে খেয়ে নিন, তারপর ওর কথা মনে করে ঘুমন। আমি কালকেই বাপের বাড়ি চলে যাব, থাকেন আপনি। বলেই হনহন করে বেরিয়ে গেল। নাহিয়ান হতভম্ব, এটা কি হলো? এই জন্যই বলে, যাই হয়ে যাক না কেন, বইয়ের সামনে কোনো নারীর নাম মুখেও এনো না, তুফান বয়ে যাবে নয়তো। বিছানায় গাল ফুলিয়ে বসে আছে নীতি। নাহিয়ান অফিসের জন্য বের হতেই বাপের বাড়ি এসে পড়েছে সে। এখন গাল ফুলিয়ে বর্ষাকে সব কথা বলে যাচ্ছে। বর্ষা গালে হাত দিয়ে সব শুনে বলল, এই সামান্য ব্যাপারে রাগ করে চলে আসলি? এটা তোর কাছে সামান্য? অবশ্যই সামান্য। তোর ভাই তো মেয়ে কলিগের সাথে কলেও কথা বলে, ওই দেখ ফোন নিয়ে বসছে। রাদিফের আজকে ছুটি, সেই সুবাদে বাসায় আছে সে।
এতক্ষণ নীতির কথা শুনছিল, পরক্ষণেই বর্ষার কথা শুনে কেসে উঠল সে। দেখ কেমনে কাশে। আরে আমি তো কাজের জন্য কথা বলি। হ্যাঁ, কাজের জন্যই হাই হ্যালো বলা লাগ। তাহলে কি আমি ফোন ধরে বলবো অমুক কাজ আপনার হয়েছে নাকি? আরে কথা বললে তো হ্যালো বলাই লাগে। বিশ্বাস করিস না বর্ষা, একদম করিস না। রাদিফ অসহায় কণ্ঠে নীতির দিকে তাকিয়ে বলল, আমার সুখের সংসারে আগুন লাগাচ্ছিস কেন বোন? তোমার কলিগের সাথে সংসারও আছে? রাদিফ দীর্ঘশ্বাস ফেলল। ওর আড়ালেই বর্ষা নীতি ইশারায় মুচকে হাসল। নাহিয়ানের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে নীতি। অফিস থেকে ফিরে বউকে না পেয়ে শ্বশুরবাড়ি হাজির সে। সালেহার কড়া আদেশ, বউয়ের রাগ ভাঙিয়ে নিয়ে আসতে হবে, নয়তো ঘরে জায়গা নেই। সোফায় বসে আছে সে, আর সবাই তার যত্ন নিতে ব্যস্ত। নীতি কয়েক পলক ওকে দেখে মুখ বাঁকিয়ে নিজের ঘরে গেল। রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমোতে যেতেই বাঁধল বিপত্তি। নীতি আর বর্ষা একসাথে ঘুমাবে, তাই নাহিয়ানের নো এন্ট্রি। সে যেন রাদিফের ঘরে ঘুমায়। শেষমেশ উপায় না পেয়ে নাহিয়ান রাদিফের ঘরেই গেল। যতই হোক শ্বশুর বাড়ি, এখন কিছু বললেই বিপদ। বর্ষার সাথে ঘুমোবে বললেও ঘুমোতে পারল না নীতি। বিয়ের 2 বছরের বেশি হলো, তাও মেয়ের শোয়া ঠিক হলো না। মুখের ওপর থেকে বর্ষার হাত আর পেটের উপর থেকে পা সরিয়ে উঠে বসলো সে। এর চেয়ে ভালো নাহিয়ানের সাথেই ঘুমাতে পারত ও। দীর্ঘশ্বাস ফেলে বারান্দায় গেল সে। নাহিয়ানের সাথে রাগ করার কোনো কারণ নেই তার, সে তো কেবল একটা অজুহাত তৈরি করেছে। আপাতত সব তার প্ল্যান মতোই হচ্ছে, কেবল কালকের অপেক্ষা। ফোনের মেসেজ টোন শুনে ফোনের দিকে তাকালো সে। ফোন হাতে করেই এনেছে নাহিয়ানের মেসেজ। বারান্দায় এত রাতে কি করেন ম্যাম? চমকে গেল সে, পরক্ষণেই রাস্তার দিকে তাকালো। সেদিনের মতো আজও একই জায়গায় নাহিয়ান দাঁড়ানো। চোখ বড় বড় করে তাকালো সে। জলদি রিপ্লাই করলো, আপনি এখানে কি করেন? বউ দেখতে এসেছি। পাগল নাকি? বউয়ের রাগ ভাঙাতে আসলে কেউ পাগল হয় নাকি? হাসলো নীতি। নাহিয়ানের দিকে তাকাতেই দেখলো সে আবার কিছু লিখছে। আচ্ছা, আলোতেও আপনার হাসিটা অসম্ভব সুন্দর লাগে প্রিয়। ঠান্ডা লাগবে, রুমে যান। না, যাবে না। না যান, আমার কি, আমি আর মেসেজ দেখব না। বলেই ফোনের স্ক্রিন অফ করলো। নাহিয়ান অসহায়ভাবে তাকালো ওর দিকে। নীতি ঠোঁট চেপে হাসলো, ইশারায় বলল, রুমে যান। নাহিয়ান মাথা নেড়ে না বোঝালো। পরক্ষণে কানে হাত দিয়ে সরির ভঙ্গিমা করলো। নীতি হাসলো। ওর সামান্য রাগে মানুষটা কেমন পাগলামি করছে, অথচ সবার সামনেই সে কত ভিন্ন। অবশ্য নিজ মানুষের কাছে সব রকমের পাগলামি করার মজাই আলাদা। ফোন হাতে নিল সে। ঠান্ডা লাগবে, প্লিজ রুমে যান। সরি। সকালে বাড়ি ফিরতে হবে, ঘুমান। নাহিয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটলো। নীতির দিকে একবার তাকিয়ে রিপ্লাই করলো, ভালোবাসি বউ। ভালোবাসি বর। অতঃপর কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সে, তাকিয়ে রইল নীতির পানে। নীতির দৃষ্টিও তার মাঝে আবদ্ধ। ওদের এই খুনসুটির সম্পর্ক বহাল থাকুক শেষ অবধি। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল নাহিয়ানের। পাশে রাদিফকে দেখে কিঞ্চিত ভ্রু কুচকে নিল নাহিয়ান। পরক্ষণেই মনে পড়ল কাল তার বউয়ের রাগ ভাঙাতে শ্বশুরবাড়ি এসে এখানে জায়গা হয়েছে তার। উঠে ফ্রেশ হয়ে নিল। আজকে ছুটি নিয়েছে সে। নীতিকে নিয়ে বাড়ি ফিরবে সে। ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নামলো সে। ওকে দেখা মাত্রই নীতির মা বলে উঠলেন, এসেছো বাবা, নাস্তা করে নাও। নাহিয়ান মুচকি হেসে বসলো। পর মুহূর্তে বর্ষা এসে নীতির মাকে জিজ্ঞেস করলো, নীতি কি বেরিয়ে গিয়েছে? হ্যাঁ, সেই কখন। কথাটা শোনা মাত্রই নাহিয়ান খাওয়া থামিয়ে তাকালো। বেরিয়ে গিয়েছে মানে? বর্ষার খেয়াল হলো নাহিয়ান এখানে। আমতা আমতা করে বলল, মানে হলো নীতি কোথায় গিয়েছে? বর্ষা মিনমিনে গলায় বলল, আপনার বাড়ি। আমাকে রেখেই? বর্ষা বলার কিছু পেল না। নাহিয়ান চুপচাপ খেয়ে উঠে গেল। অতঃপর জহুরাকে বলল, আমি আসি মা। তিনি যেন চমকালেন। যাবে মানে কি? আজকে না তোমার ছুটি? থাকো, পরে যেও। না আন্টি, অফিসে কাজ আছে, যেতে হবে। বলে তাকে সালাম দিয়ে বেরিয়ে গেল সে। ওদের কিছু বলার সুযোগ দিল না। বর্ষা চট জলদি নীতিকে ফোন করলো। নীতিরে, তোর জামাই বেরিয়ে গিয়েছে, বলে অফিসে কাজ আছে, আমাদের আটকানোর সুযোগও দেয়নি। ইডিয়েট। বলেই কেটে দিল নীতি। রীতিকে উদ্দেশ্য করে বলল, তোমার বন্ধু আসছে, সব লুকাও।
কথাটা শোনা মাত্রই যেন সবাই যতটা জলদি কাজ করছিল তার থেকেও বেশি জলদি করে সবটা লুকাতে লাগলো। শোনো লুকানোর শেষে স্বাভাবিকভাবে কাজ করতে লাগলো। বেশ অনেকক্ষণ পর নাহিয়ান এলো। কারো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে গেল। নীতি ভোরকে গেল, সে তো কারো দিকে তাকালো না। তোমার দেওর মেবি রেগে আছে আপু, দেখে আসি। আচ্ছা যা। নীতি রুমে গেল, নাহিয়ানকে পেল না, হয়তো ওয়াশরুমে। নীতি কিছুক্ষণ পায়চারি করতে নাহিয়ান বেরিয়ে এলো। তাকে ফর্মাল লুকে দেখে নীতি ভ্রু কুচকে নিল। কোথায় যাচ্ছেন? নাহিয়ান ওর দিকে তাকালো, তবে উত্তর না দিয়ে আয়নার সামনে গিয়ে চুল ব্রাশ করতে লাগলো। আজকে তো ছুটি নিয়েছেন তাই না? নাহিয়ান এবারও উত্তর দিল না, টাই বাঁধতে লাগলো। নীতি ওর টাইয়ে হাত দিতে গেলেই নাহিয়ান বাধা দিয়ে বলল, প্রয়োজন নেই। বউয়ের হাতে টাই না বেঁধে বউকে অপমান করছে। নাহিয়ান তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আর বউ তার বরকে তার বাড়ির লোকের সামনে যেই অপমান করেছে সেটা? আমি আপনাকে অপমান কখন করলাম? আমি গিয়েছিলাম ওখানে তোমার জন্য, একসাথেই ফিরতে পারতাম আমরা, কিন্তু তোমার রাগ এত যে তুমি না বলে কয়ে আমাকে ফেলেই চলে আসলে। টাই বাধা শেষে নাহিয়ান ওর দিকে তাকালো। ওটা আমার শ্বশুর বাড়ি, সেখানে এত মানুষ, সবাই কি ভাবছে বলতে পারো? আমার নিজের কতটা ছোট লেগেছে জানো, অথচ এরকম ভাবে চলে আসার কারণ কিন্তু অনেক সামান্য ছিল। আপনি ভুল বুঝছেন। নাহিয়ান কিছু না বলে বেরিয়ে যেতে নিলেই নীতি ওর হাত ধরে আটকালো। নাহিয়ান তাকাতেই বলল, আপনি ভুল বুঝছেন নাহিয়ান, একটু অপেক্ষা অন্তত করুন। ও বাড়ির কেউই আপনাকে নিয়ে কিছু ভাবেনি। নাহিয়ান মুখে হাসি ফুটিয়ে বলল, কেউ কিচ্ছু ভাবেনি, এটা হয়তো আমিও জানি, কারণ মানুষগুলো ভালো। তবে তুমি উপলব্ধিও করতে পারছো না আমাকে কতটা আঘাত করেছো। বলেই হাত ছাড়িয়ে বেরিয়ে গেল। নীতি ছলো ছলো চোখে তার যাওয়ার পানে তাকিয়ে রইল। ও তো এত সব ভেবে কিছু করেনি। বাজারে ব্যাগ হাতে ফিরছে তুর্না। এসব যদিও ওর কাজ না, তবুও বড় হয়েছে, এসব একটু শিখে রাখা দরকার। তাই মাকে বুঝিয়ে সুঝিয়ে এসেছে সে। আগের মতো আর নেই কিছুই তার মধ্যে। বোকাশোকা মেয়েটা এখন আর আগের মতো বোকামি করে না, বাস্তবতাকে ভীষণভাবে উপলব্ধি করে সে। তোর না সেই চেনা পরিচিত কণ্ঠ শুনে থমকে দাঁড়ালো তুর্না। কতগুলো মাস কথা হয়নি এই মানুষটার সাথে, তবুও কণ্ঠটা এখনও চিনতে পারে সে। আরহাম ওর পাশে এসে দাঁড়ালো। তুমি এখানে যে? বাজারে এসেছিলাম, বাড়ি ফিরছি। ও, রিস্কায় যাবে? তুর্না মাথা নাড়ল। যদিও রিকশায় যেত না সে, কিন্তু আরহামের কাছাকাছি থাকার ইচ্ছে নেই তার, দূরে যেতে পারলেই বাঁচে। আচ্ছা চলো তাহলে একসাথে যাও যাক। তুর্না চমকে উঠে বলল, একসাথে মানে? তোমাদের বাড়িতে আমার মা আছেন, তাই আমাকেও যেতে হবে তাকে আনতে। এখানে এসেছিলাম মিষ্টি কিনতে, আর তোমার দেখা পেয়ে গেলাম। দাঁড়াও, রিস্কা ডাকি। না প্রয়োজন নেই, হেঁটেই চলুন। দেখো এমনি বিড়বিড় করে বলল, রিকশায় জড়তা নিয়ে বসার চেয়ে হাঁটা ভালো। ভালোই। ওকে চলো। অতঃপর হাঁটতে শুরু করলো দুইজন। পড়াশোনা কেমন চলছে? ভালোই। আগের মতো ক্রাশের সাথে বিয়ের স্বপ্ন নিয়ে আসো নাকি? ক্রাশ কত হলো এবার? হাসলো তুর্না। শেষবার যার হাসিতেই মুগ্ধ হয়েছিলাম তার মায়া কাটিয়ে উঠতে পারিনি, তাই নতুন কেউ আসেনি। আরহাম চুপ রইল। তুর্না জানতো ওর প্রসঙ্গ উঠলেই ও চুপ করে যাবে, আর সেটাই চাইছিল সে। অনেক কষ্টে সামলে উঠেছে সে, আবার দুর্বল হতে চায় না। ভালোবাসা থাকে এখনো? তুর্না চমকালো, তবুও স্বাভাবিক কণ্ঠে বলল, এসব জিজ্ঞেস করে আদৌ কি লাভ আছে? যদি বলি আছে? কি লাভ? আরহাম চুপ রইল। লাভ পাচ্ছে না তাই তো? আরহাম তবুও চুপ। আমি মেনে নিয়েছি সব ভাইয়া, ভালোবাসা একটা সুন্দর অনুভূতি, কাউকে জোর করেই সেই অনুভূতি কারোর প্রতি আনা যায় না। আমার মনে হয় আপনি গিল্টি ফিল করছেন আজও। আপনি যে কথা দিয়েছিলেন, তবুও আমি বলছি এই নিয়ে কোনো কথা মনে রাখবেন না। আমার আপনার উপর কোনো ক্ষোভ নেই। আরহাম দাঁড়ালো, তুর্নার হাত ধরে ওকেও থামিয়ে দিল। তুর্না ওর দিকে তাকাতেই সে চোখে চোখ রেখে বলল, ভালোবাসি। দ্বিগুণ চমকে উঠল তুর্না। আরহাম আবারও বলল, শুরু থেকেই করতাম, কিন্তু তোমার লাইফে ছেলেরা ছিল অন্যরকম। আজ এর পিছু তো কাল ওর পিছু। পুরা মেয়েটিকে দেখে বুঝলাম সে আমায় কোনোদিনও বুঝবে না, আর না ভালোবাসবে।
তাই তোমার সাথে কথা বলতাম না আমি, কিন্তু ভাগ্যের কারণে সেই তোমার কাছেই আসতে হয়েছে আমায়। তুমি যেদিন প্রথম বলেছিলে আমায় চাও, তখনও ভেবেছি আমাকেও অন্য ছেলেদের মতোই ট্রিট করতে চাচ্ছ। বলেছিলে আমি তোমার ক্রাশ, তাই থামলো আরহাম, আবার বলল, এরপর শর্ত দিলাম। আমি ভাবতাম তুমি অতটাও সিরিয়াস হবে না, কিন্তু ধারণা ভুল। তোমার পরিবর্তন, আমাকে পাওয়ার আকুলতা সব বুঝেছি আমি, তবুও কোথাও একটা কিন্তু থেকে যায়। তাই সেদিন তোমার বলা কঠিন কঠিন কথার প্রেক্ষিতে কিছুই বলিনি আমি। এই এতগুলো মাস আমি তোমায় পরোক্ষ করেছি তর্ণা। ভালোবাসা খুব সেনসিটিভ জিনিস, সহজে এর থেকে মুক্তি মেলে না। সব শেষে বুঝলাম তুমি সম্পূর্ণ আমার মনের মতো। আমি চাই না তোমায় হারাতে। তূর্ণা বলার মতো অবস্থায় রইল না, থমকে আছে সে। তার মনে প্রশ্ন জাগছে, আচ্ছা এটা সত্যি তো? তর্ণা, মজা করছেন? আরহাম হতাশ। এত কষ্ট করে এতগুলো কথা আমি মজা করে বলবো? তাও ঠিক। অতপর ঠোঁট চেপে হেসে বলল, তাহলে আমার ক্রাশের সাথে সংসারের ইচ্ছে পূরণ হতে যাচ্ছে? আরহাম চোখ বড় বড় করে তাকালো, তাই দেখে ফিক করে হেসে দিল তূর্ণা। রাত 11:30। নিজের ডেস্কে এখনো বসে আছে নাহিয়ান। বাড়ি যায়নি সে, মূলত নীতির উপর রাগ করেই যায়নি। অন্যদের সাথে ওভারটাইম করেছে সে, যদিও ওভারটাইমের জন্য ওকে কেউ জোর করেনি, তবুও সে করছে। কিছুক্ষণ পর এক স্টাফ এসে খবর দিল, স্যার ম্যাম এসেছে। নাহিয়ান ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কোন ম্যাম? আপনার ওয়াইফ। নাহিয়ান চমকালো, ঘড়িতে তাকিয়ে দেখলো 11:40 হচ্ছে। সে জলদি করে নীতির কাছে গেল। বাইরে যেতেই দেখলো কালো রঙের সিল্কের শাড়ি পরে দাঁড়িয়ে আছে নীতি। এই ঠান্ডায়ও গায়ে কোনো গরম কাপড় নেই। নাহিয়ান বুঝে পেল না হঠাৎ এত সাজগোজ কেন। এখানে কি করছো? নীতি নাহিয়ানের দিকে তাকাতেই নাহিয়ানের বুক মোচড় দিয়ে উঠল। নীতির চোখে পানি। বাড়ি ফিরছেন না কেন? আশ্চর্য, আমার কাজ শেষ না করে আমি বাড়ি ফিরবো কি করে? আপনার কলিগ টুম্পাকে কল করেছিলাম, সে বলেছে আপনি নিজেই ওভারটাইম করছেন। টুম্পার নাম্বার? আমাদের বিয়েতে এসেছিল, তখন ভাব জমেছিল আর নাম্বার নিয়েছিলাম। নাহিয়ান চুপ করে রইল। বাড়ি চলুন। আমার দেরি হবে, চলে যাও। বেশ, তবে শেষ করুন, আমি রইলাম এখানে। নাহিয়ান ওর দিকে কয়েক পলক তাকিয়ে ভিতরে চলে গেল আবার। নীতি চোখের কোণে থাকা পানিটুকু মুছে নিল। মিনিট খানেক বাদে নাহিয়ান আসলো। ওকে দেখে হাসলো নীতি। অতপর দুইজন বাড়ি ফিরল। 12:25। নাহিয়ান বাড়িতে ঢোকা মাত্রই চমকে উঠল। বসার ঘরে রীতি, প্রীতি, বর্ষা, রাদিফ, আনাপ, সাফিন, তূর্ণা ছড়িয়ে ছিটিয়ে বসে বসে ঘুমাচ্ছে। আশেপাশে চোখ বুলিয়ে দেখলো খানিকটা সাজানো। নীতির দিকে তাকাতেই সে মাথা নিচু করে ঘরে ঢুকলো। রীতির কাছে গিয়ে ওকে ডাকলো, আপু। বেশ কিছুক্ষণ ডাকাডাকের পর উঠল সে। কোনো মতে চোখ খুলে আদো আদো কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর বর এসেছে। নীতি ছোট করে উত্তর দিল। হুম। রীতি চিল্লিয়ে বলল, আজকে কই মরছিল ওই হারামি? ওর চিৎকারে সবার ঘুম ভেঙে গেল। সাফিন ঘুম ঘুম কণ্ঠে বলল, আজকে এত লেট কেন ভাই? কখন থেকে অপেক্ষা করছি। নাহিয়ান ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, হঠাৎ অপেক্ষা করতে গেলে কেন? তূর্ণা মাঝে বলে উঠল, হ্যাপি বার্থডে ভাইয়া, আমি ঘুমালাম। রীতি বিরক্ত হয়ে বলল, বাসি বাড়তে হবে। নাহিয়ান হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। রীতি ওর দিকে তাকিয়ে বলল, 8 দিন তো টাইমে চলে আসিস, আজকে কি হলো? কেকটা কেটে ঘুমিয়ে পড়ো সবাই। এছাড়া আর উপায় কি? আজকেই তোর এত কাজ থাকতে হলো? নীতি কত পরিকল্পনা করে তোর বার্থডে প্ল্যান করলো। নীতি বলেছিল আপনাকেও বাড়িতে আটকে রাখবো আমরা, আর সেই ফাঁকেও ও এদিকে সব সাজিয়ে ফেলবে, তারপর টাইম মতো আপনাকে ছাড়া হবে, সাথে আমরাও আসবো। কিন্তু মাঝে আপনার কাজ পড়ে যাওয়ায় সব ঘেটে গেল, আর শেষে সব বৃথা। বর্ষার কথার প্রেক্ষিতে তূর্ণা বলল, তোমার বার্থডে তো কখনো সেলিব্রেট হয়নি, তাই আমরা সবাই কত এক্সাইটেড ছিলাম। নীতি ভাবির সব কষ্ট বৃথা। নীতি মুচকি হেসে বলল, বৃথাকে বলল, ফ্রিজ থেকে কেক বের করো, তারপর খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়। কেউ আর কিছু বলল না। নাহিয়ান চুপচাপ নীতির দিকে তাকিয়ে আছে। ইস, মেয়েটা কত আশা নিয়ে সবটা করেছিল, আর ও
অতঃপর কেক কাটার শেষে সবাই খেয়ে দিয়ে ঘুমাতে চলে গেল। নাহিয়ান ফ্রেশ হয়ে নিল, রুমে নীতিকে পেল না। অনেকক্ষণ অপেক্ষা করার পর বাইরে উকি দিয়ে দেখলো লাইট সব বন্ধ। নীতি কোথায়? বারান্দার কথা মাথায় আসতেই সেখানে গেল, আর তাকে সেখানেই পেল। উদাস মনে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে সে। নাহিয়ান পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। সরি বউ। নীতি উত্তর দিল না। সরি সরি সরি, আর কখনো এমন হবে না বউ। নীতি তবুও চুপ। আচ্ছা, আমাকে শাস্তি দাও, কান ধরে উঠবস করবো। করছি, দাঁড়াও। বলেই ওকে ছড়ে 1 2 3 বলে কান ধরে উঠবস করতে লাগলো। নীতি এবার ওর দিকে তাকালো, মুচকি হেসে বলল, দাঁড়ান। নাহিয়ান কান ধরেই দাঁড়ালো। নীতি ওকে শক্ত করে জড়িয়ে ধরলো। নাহিয়ান ওর মাথায় হাত রাখতেই ফুপিয়ে কেঁদে উঠল সে। নাহিয়ানের বুক মোচড় দিয়ে উঠল, অস্থির হয়ে বলল, প্লিজ সরি। তোমার যা শাস্তি দেয়ার দাও, তাও খেতো না। আমি খারাপ, খুব খারাপ। সরি বউ, প্লিজ। নীতি আরো শক্ত করে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলল, রাগ করে দরকার পড়লে অনেক বকবেন, কিন্তু কখনো এভাবে দূরে সরে যাবেন না প্লিজ। আমার কষ্ট হয়, আর কখনো এমন রাগ করবেন না, আমি সইতে পারবো না। বলেই নীরবে চোখের পানি ফেলল। আই এম সরি প্রিয়, আর কখনো এমন হবে না, কখনো না। সরি। নীতি একটু স্বাভাবিক হলো, তবুও সেভাবেই থেকে বলল, হ্যাপি বার্থডে। নাহিয়ান হাসলো, ওর মাথায় বিলি কেটে দিতে দিতে বলল, ভালোবাসো খুব, তাই না প্রিয়? হুম, অনেক। আমি কখনো ছেড়ে গেলে কি করবে প্রিয়? নীতি চুপ করে রইল। প্রিয়, ছেড়ে গেলে বেঁচে হয়তো থাকবো, কিন্তু ভেতর থেকে মরে যাব। ভালোবাসি প্রিয়। ভালোবাসি অনুভব। অতঃপর নীরবতা রইল। বেশ কিছুক্ষণ পর নীতি সরে বুকে হাত গুজে দাঁড়িয়ে বলল, নিন, এবার উঠবোস করুন। নাহিয়ান চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি? শাস্তি দিতে বললেন না? শাস্তি করেন করেন। নাহিয়ান অসহায় মুখ করে তাকালো। নীতি হাসলো। ওভাবে তাকিয়ে লাভ নেই, শুরু করেন। নাহিয়ান উপায় না পেয়ে উঠবস করতে লাগলো। কোন দুঃখে যে শাস্তি শাস্তি করছিল। নীতি ওর আড়ালে হাসলো। বারান্দার দিকে বাইরে আকাশের দিকে তাকালো। বাতাস বইছে মিহি, নীরবতায় ঘিরে আছে চারপাশটা। এর মাঝে কেবল নাহিয়ানের কাউন্টিং শোনা যাচ্ছে। হাসলো নীতি, আকাশের দিকে তাকিয়ে বলল, সবটা যেন এমনই চলে, খুনসুটি, মান, অভিমান সব কিছুর পরেও যেন এই ভালোবাসা না কমে। প্রিয় আর অনুভবের সম্পর্কটা যেন এভাবেই রয়ে যায়। নীতি নাহিয়ানের দিকে তাকালো। নাহিয়ান দাঁড়াতেই আবারও শক্ত করে জড়িয়ে ধরলো। বেশ জোরেই বলল, ভালোবাসি প্রিয়র অনুভব। নাহিয়ান প্রথমে ভরকে গেলেও পরক্ষণে হেসে বলল, ভালোবাসি টু অনুভবের প্রিয়। অতঃপর আবারও নীরবতা, কেবল দুই মানবেই নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। মৃদু বাতাসও যেন কানে এসে জপে চলেছে প্রিয় অনুভব। রইল গেথে এক ভালোবাসার কথন। না দেখে না ছুঁয়ে সেই ভালোবাসার নাম ছিল প্রিয় অনুভব। সবার ভাগ্যে এই ভালোবাসাটুকু থাকে না। অতঃপর এভাবেই চলতে থাকলো তাদের দুষ্টু মিষ্টি সম্পর্ক। মন কুঠিরে তুমি আছো, আছো মনোভাবে। অনুভূতিগুলো সামনে রেখো তোমার প্রিয় অনুভবে।